আগামীকাল ঠিক এই সময়টায় যখন আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাববো, সেটা হতে পারে এমন একটা অনুভূতির জায়গা যেই অনুভূতি হয়েছিল এখন থেকে প্রায় 21 বছর আগে 2005-এ কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে। যেই অনুভূতি নিয়ে স্মৃতি রোমন্থন করার ক্ষেত্রে একটা প্রজন্ম ওই খেলাটা কখনো দেখে নাই, তাদের প্রেজেন্স থাকবে। তারা প্রথমবারের মতো হয়তো বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দেখতে পাবে। আর আমরা যারা আগের প্রজন্ম, আমরা যারা সেই ম্যাচটা দেখেছিলাম টেলিভিশনের পর্দায়, মোহাম্মদ আশরাফুলের মহাকাব্যিক ওই সেঞ্চুরি দেখেছিলাম, আফতাবের অসাধারণ ছক্কা দেখেছিলাম, তারা হয়তো আরো একবার সচক্ষে দেখার সুযোগ পাবো অস্ট্রেলিয়াকে কিভাবে ওয়ানডেতে অন্তত হারাতে হয়। বাংলাদেশ সেই কীর্তিটা করবে। আশাবাদী হতে চাই, আশার কথা শোনাতে চাই। রাত পোহালি বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে, এবং এই সিরিজে বাংলাদেশ কেন ফেভারিট, কেন আমি এত পজিটিভ ডিসকাশন করছি, তার পেছনে যথেষ্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে। আলোচনার ভিত্তি হিসেবে যে কয়েকটা পয়েন্ট রয়েছে, তার একটা হচ্ছে কনফিডেন্স, কেন বাংলাদেশের এই দলটা অনেক কনফিডেন্ট। অপর পয়েন্ট হচ্ছে ব্যালেন্স, কেন অস্ট্রেলিয়ার থেকেও বাংলাদেশ দলটা অনেক বেশি ব্যালেন্সড। থার্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে পেস অ্যাটাক। বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট ইদানিং সময়ে যে কয়েকটা ওডিআই বা টি20 সিরিজ হয়েছে, সেখানে একটা নীতি নির্ধারণী ভূমিকায় চলে গেছে। ইভেন টেস্টেও তাসকিনরা, নাহিদ রানারা যেভাবে আগুনে পেস ছড়ান, পাকিস্তানকে যেভাবে হোয়াইট ওয়াশ করা হয়েছে লঙ্গা ভার্সনে, সেটাও একটা বড় কনফিডেন্সের জায়গা। এই তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে আসে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে কনফিডেন্স ওয়াইজ আসলে বাংলাদেশ এই মুহূর্তে আসমানে রয়েছে। তবে ভাবচক্করে তাদের অবস্থাটা অনেকটা লিওনেল মেসির মতো। একদিন আগে তিনি যেমন বলেছেন যে এবারের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ফেভারিট দল মানে আর্জেন্টিনা না, তার প্রিয় সতীর্থ নেইমারের ব্রাজিল। নেইমারকে তিনি ভালোবাসেন, ব্রাজিল অনেক ফেভারিট, চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য, কিন্তু তার থেকে বড় যে কাজটা করেছেন সেটা নিজের উপরে কনফিডেন্স এবং নিজের উপর অতি আত্মবিশ্বাসের জায়গাটাকে একটু দূরে ঠেলে রেখেছেন। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাই। বাংলাদেশ দলটা সবশেষ 3টা ওয়ানডে সিরিজে টানা বাংলাদেশের থেকে বেটার র্যাঙ্ক টিমের বিপক্ষে জয় পেয়েছে। সবশেষটা বাংলাদেশ হারিয়েছে নিউজিল্যান্ডকে, তার আগে হারিয়েছে পাকিস্তানকে, ডেফিনেটলি পাকিস্তানের একটা শক্তিশালী দল ছিল, তার আগে উইন্ডিজকে। টানা 3টা ওয়ানডে সিরিজে জেতা দল বাংলাদেশের র্যাঙ্কিং এবং রেটিং পয়েন্ট নিয়ে যেখানটায় অনেক ধরনের ইস্যুস ছিল, সেই শঙ্কা এবং ডিবেটগুলোকে কাটিয়ে ওঠা একটা দল অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন মাঠে নামবে, তখন ওই পেছনের 3টা সিরিজই বাংলাদেশ দলের সবচেয়ে কনফিডেন্সের জায়গা। অস্ট্রেলিয়া কোথায় রয়েছে? অস্ট্রেলিয়া যে জায়গাটায় রয়েছে সেটা হচ্ছে সবশেষ সিরিজে বাংলাদেশের বিপক্ষে যেই পাকিস্তান ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে, তাদের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে যেই পাকিস্তান টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে, তাদের বিপক্ষে অস্ট্রেলিয়া সিরিজে হেরে বাংলাদেশ সফরে এসেছে। সো আমরা যদি কনফিডেন্স ওয়াইজ দেখি, ডেফিনেটলি আত্মবিশ্বাস অনেক বড় একটা জায়গা, সেখানটায় বাংলাদেশ আমার কাছে মনে হয় অনেক এগিয়ে। ব্যালেন্সের জায়গা যদি বলা হয়, অস্ট্রেলিয়ার এই দলের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা কোথায়? ইনজুরি ইস্যুস। তাদের নিয়মিত ক্যাপ্টেন মিচেল মার্শ থাকছেন না, ট্রাভিস হেইট খেলার কথা কিন্তু তিনি খেলতে পারবেন না। এই যে দুইটা এক্সক্লুশন জাস্ট বিফোর দ্য 48 আওয়ার্স অফ দ্য ফার্স্ট ম্যাচ, আমার কাছে মনে হয় ডেফিনেটলি ইটস আ সেটব্যাক ফর এনি স্ট্রঙ্গার টিম। যেই দলটা অনেক শক্তিশালী তার জন্য এটা একটা বড় সেটব্যাক। মার্শের না থাকে মানে ক্যাপ্টেনের একটা রোল থাকে, প্ল্যান থাকে, এক্সিকিউশনের ওয়ে থাকে, হি ইজ অ্যাবসেন্ট। ট্রাভিস হেইট ডেফিনেটলি সাবকন্টিনেন্টাল কন্ডিশনে ভালো উইকেটে যে কোনো দলের জন্য বিশাল আতঙ্কের জায়গা। তার অ্যাবসেন্সটা ডেফিনেটলি তাদেরকে ইমব্যালেন্স করে তুলবে। আপনি হয়তো রিপ্লেসমেন্ট আনতে পারবেন, বাট ওই ব্যালেন্সের জায়গাটা শতভাগ ফুলফিল করা সম্ভব না। বাংলাদেশের ব্যালেন্সের জায়গাটা কোথায়? বাংলাদেশের ব্যালেন্সের জায়গা হচ্ছে ওই যে নাম্বার 6 আর নাম্বার 5 নিয়ে কদিন আগে আমি একটা কন্টেন্ট করেছিলাম। দেন আই গট আ লট অফ কলস ফ্রম দ্য ম্যানেজমেন্ট, ফ্রম দ্য ক্রিকেটার্স দ্যাট রিয়াসাত ভাই ইউ শুড নট মেক দিস কন্টেন্টস। ভেতরের খবরটা কেমনে পাওয়া গেলেন? দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু ইজ দ্যাট ভেতরের যে খবরটা পেয়েছি সেই খবরটা কি অস্বস্তির খবর, কিন্তু বাংলাদেশ দল তো এই মুহূর্তে সেখানটা একটা স্বস্তি ইনজেক্ট করতে পেরেছে। মোসাদ্দেক হোসেন সৈকত কোন জায়গাটা আপনি দেখেন যে যেই নাম্বার 6 এর অভাবের কারণে একটা সময় আমরা তাওহিদ হৃদয়কে নাম্বার 6 বানানোর চেষ্টা করলাম এবং তাওহিদ হৃদয়কে নাম্বার 6 বানিয়ে একটা অশান্তি তৈরি করলাম। আননেসেসারি ডিসিশন ওয়াজ টেকেন দ্যাট টাইম। তাওহিদ হৃদয় ডেফিনেটলি নট আ ক্রিকেটার who can bat or who should bat on number 6.
একটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছিল, আনওয়ান্টেড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, এবং ওই তাওহিদ হৃদয়কে নাম্বার 6 করতে গিয়ে মানে 6-এ আমি প্রপার ক্রিকেটার পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে সৌম্য সরকারকে নাম্বার 3-তে খেলিয়ে দিলাম। এটা করতে গিয়ে ব্যালেন্স কোথায় নষ্ট হলো? নাম্বার 3 নিয়মিত ক্রিকেটার, নিয়মিত ব্যাটার নাজমুল শান্ত নিচে নেমে গেল, নাম্বার 4-এ লিটন কুমার দাস নিচে নেমে গেল, তাওহিদ হৃদয় নাম্বার 5-এর নিচে নেমে গেল, মানে পুরো দলের মধ্যে একটা গুবলের অবস্থা। সো ওইখান থেকে বাংলাদেশ ইজ কি বলবো মানে ভেরি ক্লোজ যে তারা ওই অস্বস্তিটা কাটিয়ে উঠবে, কারণ মোসাদ্দেক সৈকতের ইনক্লুশনটা এনশোর করার জন্য যে উই হ্যাভ আ গুড অপশন অন নাম্বার 6 ও 7। মিরাজ সৈকতকে দিয়ে সেটা হয়তো রিপ্লেস করা হবে, ওটাকে রিশাফল করা হবে, কেউ একজন 6-এ কেউ একজন 7-এ ব্যাট করবে, এবং একই সাথে বোলিং ডিপার্টমেন্টে, স্পিনিং ডিপার্টমেন্টে একটা এক্সট্রা বোলিং অপশন অ্যাড করা। সো বাংলাদেশের যদি এই ব্যালেন্সের কথা বলি, যে বাংলাদেশ দল ওই ব্যাটিং এর জায়গাটায় ব্যালেন্সড হয়েছে, বোলিং এর জায়গায় অপশনস পেয়েছে, একই সাথে অস্ট্রেলিয়া কিন্তু মার্শ এবং হেইটকে লাস্ট মোমেন্টে হারিয়ে ইমব্যালেন্স হয়েছে একটু হলেও। ব্যালেন্সের জায়গায় বাংলাদেশ আমার কাছে মনে হয় স্মরণ, বাট ক্রিকেটার্স দে হ্যাভ টু পারফর্ম। এই পারফরমেন্সটা তামিম ইকবাল বা তার নতুন ক্রিকেট বোর্ড করে দেবে না, তাদেরকেই পারফর্ম করতে হবে। সো আমার কাছে মনে হয় যে টপ 6 ব্যাটার বা 7 ব্যাটার যারা হবে সেই জায়গা নিয়ে কনফিউশন নেই। সাদমান খেলবেন, দুঃখিত আমাদের হচ্ছে সাইফ হাসান খেলবেন, সাইফের সাথে ওপেনিং এ ডেফিনেটলি আমরা তানজিদ তামিমকে পাবো, নাম্বার 3-তে শান্ত, নাম্বার 4-এ লিটন, নাম্বার 5-এ হৃদয়, নাম্বার 6-এ মোসাদ্দেক অর মিরাজ, নাম্বার 7-এ মোসাদ্দেক অর মিরাজ, এবং পরের যে 4টা স্পট, ওই 4টা স্পটে একজন লেফট আর্ম খেলবেন। সেই ক্রিকেটারটা কে? সেটা কি তাইজুল, সেটা কি তানভীর? সেই নিয়ে আলোচনা রয়েছে, হয়তো আমরা যে কাউকে দেখবো, কিন্তু 3 জন পেসার খেলা নিয়ে বাংলাদেশের কোনো ধরনের ডাউট নেই। আমি যে থার্ড পয়েন্টটা বলেছিলাম যে বাংলাদেশ কেন এগিয়ে, একটা হচ্ছে ব্যালেন্স, একটা হচ্ছে কনফিডেন্স, একটা পেস অ্যাটাক। বাংলাদেশের পেস অ্যাটাককে নিয়ে এই মুহূর্তে যে কোনো দল উইথ কনফিডেন্স বলতে পারবে না যে আসলে এদেরকে আমরা পাত্তা দিচ্ছি না। একটা সময় আমরা খালেদ মাহমুদ সুজনকে ট্রোল করতাম না যে তিনি বাংলাদেশের পেস অ্যাটাকার, হয়তো ওই পেস ডিপার্টমেন্টের লিডারদের মতো বিশাল হাইট বোলার না, দীর্ঘদেহী না, বাট তাকে নিয়ে ট্রোল করার কারণটা হচ্ছে তিনি পেস বোলার, তিনি স্পিন করলে কিন্তু এত আলোচনা হতো না, উইকেটও নিয়েছেন, ম্যাচ জিতিয়েছেন, কত কিছু করেছেন, বাট ট্রলের কারণটা হচ্ছে হিজ সাইট অ্যাজ আ পেস বোলার। এটা তার ফল্ট না, আল্লাহ থেকে বানাইছে এমন করে। বাট এই মুহূর্তে যদি আপনি পেস অ্যাটাকের দিকে দেখেন, নাহিদ রানা সুপার, আগামীকাল তিনি কি করবেন অনলি অলমাইটি নোস, তিনি কি করতে পারেন। তাসকিন ব্যালেন্স, ডাইনে বামে অসংখ্য সমস্যা হবে, অসংখ্য ভেজাল লাগবে, অসংখ্য বিতর্ক হবে। তাসকিন আমাদের সাথে দেখা হয়ে উপর আল্লাহর কাছে বলবেন যে ভাই আল্লাহ যদি কপালে লিখে এটা কেউ সরাতে পারবে না, এরকম কিছু ভাববাদী কথাবার্তা বলে যাবে এবং মাঠে গিয়ে খেলে দেবে। অদ্ভুত একটা ক্রিকেটার তাসকিন আমার ভাই, টু মাচ ব্যালেন্সড। সে জানে আসলে কিভাবে কোন জায়গায় কোন মোমেন্টামে নিজেকে মেলে ধরতে হয়। মুস্তাফিজ, ইউ হ্যাভ মুস্তাফিজ মিরপুরের মাঠে, মুস্তাফিজ যে কোনো প্রতিপক্ষের এগেইনস্টে কতটা সিরিয়াস হতে পারে ইউ নো। সো আমার কাছে মনে হয় ওভারঅল যে সিচুয়েশনটা হয়েছে, বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট, বাংলাদেশের ব্যালেন্স এন্ড বাংলাদেশের কনফিডেন্স আমাদেরকে সেই কনফিডেন্সটা দিচ্ছে, সে আত্মবিশ্বাসের জায়গাটা ক্রিয়েট করছে যে 2005-এর পরে আরো একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডেতে জিতবে। সম্ভব আমি মনে করি, আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে জানান।